হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অ্যানালিসিস স্কিলের পক্ষ থেকে আমি মোহাম্মদ মোর্শেদুল আলম আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। IS2 ইনভেন্টরি সিরিজের লেকচার 2 তে আজকে আমরা ডিসকাস করব ইনভেন্টরি কস্ট মেজারমেন্টের সময় কোন কস্টগুলো আমরা এক্সক্লুড করব এবং কোন কস্টগুলো আমরা ইনক্লুড করব। তাহলে চলুন আমরা ফার্স্ট এক্সক্লুশনগুলো দেখে আসি। দি কস্ট অফ ইনভেন্টরিজ এক্সক্লুডস ফার্স্টে হচ্ছে abnormal spillage of raw materials, labor and other production costs during the production process in bringing the inventories to their present location and condition। অর্থাৎ ইনভেন্টরি প্রসেস করার সময় বা প্রেজেন্ট লোকেশনে এবং কন্ডিশনে নিয়ে আসার সময় যদি কোনো অ্যাবনর্মাল কস্ট ইনকার হয়, ফর এক্সাম্পল আমার র মেটেরিয়ালস হয়তো নষ্ট হয়ে গিয়েছে, আমাকে রিওয়ার্ক করতে হয়েছে অ্যাবনর্মাল কারণে, যেটি নর্মাল না, আমার কোনো অ্যাবনর্মাল কারণে ইলেকট্রিসিটি শর্টেজের কারণে আমার মেশিন অফ ছিল, যে কারণে আমার র মেটেরিয়ালসগুলো স্পিলেজ হয়েছে, ওয়েস্টেজ হয়েছে, তো সেই ধরনের অ্যাবনর্মাল কস্টগুলো আমার কস্ট অফ মেটেরিয়ালসে আসবে না। বা এক্ষেত্রে হতে পারে অ্যাবনর্মাল লেবার আওয়ার্স, ফর এক্সাম্পল আমার একটি কাজের জন্য 2 ঘন্টা সময় লাগবে, কিন্তু সেখানে বিভিন্ন অ্যাবনর্মাল রিজনস কারণে 5 ঘন্টা লেগেছে, সেক্ষেত্রে বাকি যে 3 ঘন্টা এক্সট্রা লেগেছে সেটি আমার কস্ট অফ ইনভেন্টরিতে আসবে না, সেটি কস্ট অফ সেলসে যাবে। তো এরপরে যদি আমরা দেখি ফিক্সড প্রোডাকশন ওভারহেড কস্ট দ্যাট আর নট অ্যালোকেটেড টু প্রোডাকশন অন দি গ্রাউন্ডস দ্যাট normal capacity was used as the basis of allocation. The portion not allocated is written off as an expense. তো এই ব্যাপারটি একটু কমপ্লেক্স, তো আমি যদি সিম্পল ভাষায় আপনাদেরকে বলি, যেটি হচ্ছে নর্মাল ক্যাপাসিটি। নর্মাল ক্যাপাসিটি দ্বারা এখানে বোঝানো হয়েছে একটি কোম্পানি, ফর এক্সাম্পল একটি ম্যানুফ্যাকচারিং কোম্পানি যদি অন এন এভারেজ নর্মালি 5000 ইউনিট প্রডিউস করে, তো সেটি হচ্ছে তার নর্মাল ক্যাপাসিটি। তো কোনো এক সময় দেখা গেল যে তার অ্যাকচুয়াল প্রোডাকশন হচ্ছে 5000 ইউনিট এবং তার নর্মাল প্রোডাকশন ক্যাপাসিটি হচ্ছে 5000 ইউনিট। তো সেক্ষেত্রে তার প্রোডাকশন যে ওভারহেড সেটি, ফর এক্সাম্পল আমি যদি ধরি 10,000 টাকা, তাহলে তার নর্মাল ক্যাপাসিটি বা অ্যাকচুয়াল ক্যাপাসিটি যেহেতু সেম, সেক্ষেত্রে তার পার ইউনিট ওভারহেড আসবে 2 টাকা, সেটি সে কস্ট অফ ইনভেন্টরিসে অ্যালোকেট করে দিবে। কিন্তু সিচুয়েশন যদি এরকম হয় যে সে অ্যাকচুয়ালি প্রডিউস করেছে 4000 ইউনিটস, বাট তার নর্মাল প্রোডাকশন ক্যাপাসিটি হচ্ছে 5000 ইউনিটস, সেক্ষেত্রে তার অ্যাকচুয়াল ওভারহেড রেট আসবে 2.5 টাকা, অর্থাৎ নর্মাল থেকে 0.5 টাকা বেশি। তো সেক্ষেত্রে এই 0.5 টাকাটি কস্ট অফ ইনভেন্টরিতে শো করা যাবে না, এটিকে এক্সপেন্স হিসেবে প্রফিট অ্যান্ড লসে শো করতে হবে। আবার অন্যদিকে যদি অ্যাকচুয়াল প্রোডাকশন এক্সিড করে নর্মাল প্রোডাকশন, অর্থাৎ নর্মাল প্রোডাকশন ছিল 5000 ইউনিট, এখন অ্যাকচুয়াল প্রোডাকশন যদি 6000 ইউনিট হয়, সেক্ষেত্রে দেখা যাবে যে ওভারহেড রেটটি নর্মালে ছিল 2 টাকা, তো অ্যাকচুয়াল প্রোডাকশন যেহেতু নর্মাল প্রোডাকশন ক্যাপাসিটি এক্সিড করেছে, সেক্ষেত্রে অ্যাকচুয়াল প্রোডাকশন ওভারহেড পার ইউনিট আরও কমে আসবে 1.6 অথবা 1.7 টাকা। সেক্ষেত্রে আপনি এই কম ওভারহেড পার ইউনিট রেটটি কস্ট অফ ইনভেন্টরিতে শো করতে পারবেন না, আপনাকে নর্মাল ক্যাপাসিটি ধরেই 2 টাকা শো করতে হবে। তো এখানে এটি বোঝানো হয়েছে। সামনের লেকচারগুলোতে যখন আমরা এর উপর আরো ডিটেইলস এবং কমপ্লেক্স ক্যালকুলেশন করব, তখন বিষয়টি আপনাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। এর পরের পয়েন্ট যদি আমরা দেখি, স্টোরেজ কস্ট, আনলেস সাচ কস্ট আর নেসেসারি ইন দি প্রোডাকশন প্রসেস প্রায়র টু ফার্দার প্রোডাকশন স্টেজ। অর্থাৎ আপনি যদি আপনার কোনো মেটেরিয়াল যেটি আপনি সেল করবেন সেটি আপনি স্টোর করেন, সেটি যদি স্টোরেজ কস্ট, এটি কস্ট অফ ইনভেন্টরিতে অ্যাড হবে না। তবে যদি এরকম হয়, ফর এক্সাম্পল আপনি একটি ম্যানুফ্যাকচারিং কোম্পানি, আপনি র মেটেরিয়ালস দিয়ে একটি জিনিস তৈরি করে রেখেছেন, সেটি স্টোর করতে হবে, ফিনিশ গুডসে ইউজ করতে হবে 2-3 দিন বা আরও কিছুদিন পর, তো সেই টাইম ফ্রেমের জন্য যে আপনার স্টোরেজ কস্টটি, সেটি আপনার কস্ট অফ ইনভেন্টরিতে যাবে। এছাড়া অন্য সকল স্টোরেজ কস্ট অফ ইনভেন্টরিজের সাথে অ্যাড হবে না। এর পরের পয়েন্ট যদি আমরা দেখি, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস নট রিলেটেড টু দি লোকেশন অ্যান্ড কন্ডিশন অফ দি ইনভেন্টরিজ। অর্থাৎ ইনভেন্টরিকে প্রেজেন্ট লোকেশনে এবং কন্ডিশনে আনার জন্য যে কস্টগুলো দরকার, এগুলো বাদে যে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সগুলো থাকবে, ফর এক্সাম্পল হেড অফিসের রেন্ট, হেড অফিস স্টাফদের স্যালারি, এগুলো কস্ট অফ ইনভেন্টরিজের সাথে অ্যাড হবে না। এরপরে বলছে সেলিং এক্সপেন্সেস। যদি আপনারা বুঝতেই পারছেন যে সেল রিলেটেড যে এক্সপেন্সগুলো, সেলিং এক্সপেন্সেস, এগুলো কস্ট অফ ইনভেন্টরিজে অ্যাড হবে না। এখানে একটি জিনিস নোট রাখতে হবে যে যে জিনিসগুলো কস্ট অফ ইনভেন্টরির সাথে অ্যাড হচ্ছে না, এগুলো কিন্তু কস্ট অফ সেলসের সাথে অ্যাড হবে। এটি ডিপেন্ড করবে কস্ট অফ সেলসের ডেফিনেশনের ভিতর সেই কস্টগুলো পড়ছে কিনা। তো সামনে আমরা ব্যাপারগুলো আরো ক্লিয়ার করব। তো এখন আমরা দেখি ইনভেন্টরি কস্ট ক্যালকুলেশনের জন্য কোন কোন কস্ট আইটেমগুলো আমরা
ইনক্লুড করব। তো দেখুন, দি কস্ট অফ ইনভেন্টরিজ ইনক্লুডস, ফার্স্টেই বলছে পারচেজিং কস্ট, অর্থাৎ একটি আইটেম পারচেজ করার জন্য আপনার যে কস্ট ইনকার হবে সেটি। এরপরে যে কনভার্সন কস্ট, ধরুন আপনি একজন ম্যানুফ্যাকচারিং বিজনেসম্যান, তো আপনার ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে আপনি র ম্যাটেরিয়ালস কিনে আনলেন, সেটিকে আপনি প্রসেস করে ফিনিশড গুডসে তৈরি করবেন। তো র ম্যাটেরিয়ালস থেকে ফিনিশড গুডসে তৈরি করার আগ অবধি যে কস্টগুলো ইনকার করবেন সেগুলোই হচ্ছে কনভার্সন কস্ট, অর্থাৎ র ম্যাটেরিয়ালসকে ফিনিশড গুডসে কনভার্ট করতে হবে, সেটির যে কস্ট, এই কস্টটি কস্ট অফ ইনভেন্টরিতে আসবে। এবং থার্ড পয়েন্টে বলেছে আদার কস্ট ইনকার্ড ইন ব্রিঙ্গিং ইনভেন্টরিজ টু দেয়ার প্রেজেন্ট লোকেশন অ্যান্ড কন্ডিশন, অর্থাৎ প্রেজেন্ট লোকেশন এবং কন্ডিশনে আনার জন্য যে কস্টগুলো আপনার ইনকার হবে সেগুলো আপনি কস্ট অফ ইনভেন্টরিজে আনবেন। সেটি হতে পারে ইন্স্যুরেন্স কস্ট, লেবার চার্জ, সেটি হতে পারে ট্রান্সপোর্টেশন কস্ট, আদার রিলেভেন্ট কস্ট। তো এখানে একটি ইম্পর্টেন্ট পয়েন্ট যেটি আগেও বলেছি আপনাকে রিমেম্বার রাখতে হবে, যে IS2 ডিল করে কস্ট অফ ইনভেন্টরিজ এর সাথে। তো সে কারণে IS2 নাম ইনভেন্টরিজ দেওয়া হয়েছে, যদিও যে কস্টগুলো এক্সক্লুড করা হচ্ছে IS2 থেকে ইনভেন্টরি কস্টিং এর জন্য, সেই কস্টগুলো কস্ট অফ সেলস এর সাথে প্রফিট অ্যান্ড লসে গিয়ে অ্যাড হবে। ফর এক্সাম্পল, অ্যাবনর্মাল যদি কোনো ওয়েস্টেজ বা অ্যাবনর্মাল স্পেলেজ থাকে, অথবা আন্ডার ওভার অ্যালোকেটেড ফিক্সড ওভারহেডস যেগুলো থাকে, সেগুলো কস্ট অফ ইনভেন্টরিজে আসবে না, কিন্তু কস্ট অফ সেলসে সেগুলো অ্যাড হবে। তো এই জিনিসটি ম্যাথ করার সময় বা প্র্যাকটিক্যালি কাজ করার সময় আপনাদেরকে খেয়াল রাখতে হবে। তো এখন আমরা একটি কমপ্লেক্স ম্যাথ করব এই টপিকের উপর। তো আশা করি এই ম্যাথটি করলে আপনাদের কস্ট অফ সেলস এবং কস্ট অফ ইনভেন্টরিজের যে ডিফারেন্সটি, যে কোন কস্ট কোথায় অ্যালোকেট করব, এটি আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। তো দেখুন এক্সাম্পলটি, কস্ট অফ ইনভেন্টরিজ অ্যান্ড কস্ট অফ সেলস। তো আমরা যদি কোশ্চেনটি পড়ি, ABC ফার্নিচার লিমিটেড, অর্থাৎ ABC একটি ফার্নিচার কোম্পানি, তারা পারচেসড উডেন প্ল্যাঙ্কস ফর 100 টাকা। তারা 100 টাকায় কাঠের কিছু মেটেরিয়ালস কিনেছে। তো এখানে 100 টাকা ধরা হয়েছে বা অ্যামাউন্টগুলো কম ধরা হয়েছে, কারণ এর একটি এক্সাম্পল হাইপোথেটিক্যাল অ্যামাউন্ট দিয়েছি। তারপর বলছে অ্যান এমপ্লয়ি হু ইজ পেইড অ্যান আওয়ারলি ওয়েজ অফ 20 টাকা নর্মালি টেক্স 1 আওয়ার টু মেক এ ডেস্ক ফ্রম দি উড। অর্থাৎ একজন এমপ্লয়ি যারা কাঠের দোকানে কাজ করে তাদেরকে আওয়ারলি 20 টাকা দিলে তারা 1 ঘন্টার ভিতর উড থেকে, অর্থাৎ কাঠ থেকে ডেস্ক তৈরি করে দেয়। তো এ পার্টিকুলার এমপ্লয়ি ওয়াজ হাউএভার এনগেজড in his strike in an attempt to secure higher wages and took 4 hours to manufacture a desk. He was therefore involved in the strike for the equivalent of 3 hours. In the manufacturing process, the employee used 40 nails costing a total of 5 টাকা। তো এখানে যেটা বোঝাতে চেয়েছে, যে এমপ্লয়িকে ডেস্ক বানানোর জন্য কাজ দেওয়া হয়েছিল, সেই এমপ্লয়ি একটি লেবার স্ট্রাইকে ছিল তাদের ওয়েজেস বাড়ানোর জন্য, এবং 1 ঘন্টার কাজ সে 4 ঘন্টায় করে, যার ভিতর 3 ঘন্টায় ছিল সেই স্ট্রাইকের ভিতর। তো এটি হচ্ছে একটি অ্যাবনর্মাল লেবার আওয়ার। এবং ম্যানুফ্যাকচারিং প্রসেসের জন্য যে কনভার্সন কস্ট, সেখানে এমপ্লয়ি 40 নেইলস 40টি নেইল ইউজ করে, যেটির দাম হচ্ছে 5 টাকা। তো আমরা এখন কস্ট অফ ইনভেন্টরিজ ক্যালকুলেট করব। আমরা যদি দেখি, ফার্স্টেই নিয়েছি হচ্ছে উডেন প্ল্যাঙ্কস 100 টাকা, যেহেতু এটি 100 টাকা দিয়ে পারচেস করেছে র মেটেরিয়ালস, এখানে 100 টাকা ধরা হয়েছে। এরপর ওয়েজেস, যেটা হচ্ছে কনভার্সন কস্ট। ওয়েজেস আপনি দেখুন, যদিও এমপ্লয়ি 4 আওয়ার্স নিয়েছে, কিন্তু এখানে শুধু 1 আওয়ারের এক্সপেন্সটি দেখানো হচ্ছে, কারণ তার নর্মাল প্রোডাকশন টাইম ছিল 1 আওয়ার। যদিও সে 4 আওয়ার লাগিয়েছে, কিন্তু 3 আওয়ার্স সে লাগিয়েছে অ্যাবনর্মাল রিজনের কারণে, অর্থাৎ একটি স্ট্রাইক ছিল, যে কারণে এটি একটি অ্যাবনর্মাল ইভেন্ট। তো অ্যাবনর্মাল ইভেন্টের কারণে যেহেতু IS2 বলছে, কস্ট অফ ইনভেন্টরিজ বের করার সময় শুধুমাত্র নর্মাল যে ক্যাপাসিটিস গুলো আছে, কস্ট অফ ইনভেন্টরিজ ক্যালকুলেট করার সময় কস্টগুলো আন্ডার নর্মাল ক্যাপাসিটিতে আমাদেরকে ধরতে হবে। সেহেতু শুধু 20 হচ্ছে পার আওয়ারের ওয়েজ, এটি ধরা হয়েছে, আর নেইলস এর কস্ট 5 টাকা এটি ধরা হয়েছে। তো সেই হিসেবে টোটাল কস্ট অফ ইনভেন্টরি ম্যানুফ্যাকচার এসছে 125 টাকা। তো এখন আমরা যদি কস্ট অফ সেলস দেখি, তাহলে ক্যালকুলেশনটি আরেকটু ডিফারেন্ট হবে, কারণ দেখুন এখানে অ্যাডিশনাল 60 টাকা, অর্থাৎ এই এমপ্লয়টি তো মোট 4 ঘন্টা কাজ করেছে, যার ভিতরে 1 ঘন্টা হচ্ছে অ্যাকচুয়ালি টাইমটা লাগার কথা। তো এই 1 ঘন্টার যে ওয়েজ 20 টাকা সেখান থেকে মাইনাস দিয়েছে, কিন্তু 4 ঘন্টা সে যেহেতু কাজটি লাগিয়েছে, তো 4 ঘন্টার জন্য তার 20 করে টোটাল কস্ট হচ্ছে 80 টাকা। যেহেতু 20 টাকা অলরেডি মাইনাস করে দিয়েছি, সেহেতু অ্যাডিশনাল 60 টাকা যেটি আছে, যে ওয়েজটি পে করা হয়েছে, এই অ্যাবনর্মাল ওয়েজটি
কস্ট অফ ইনভেন্টরিজ থেকে এক্সক্লুড করা হয়েছে, কিন্তু কস্ট অফ সেলস থেকে এই ওএসটি অ্যাড করতে হবে। তো কস্ট অফ সেলস এর ক্যালকুলেশনটা হবে এরকম, যে এখানের যে কস্ট অফ ইনভেন্টরিজ ম্যানুফ্যাকচার এটি ডিরেক্টলি এখানে আনবো। দেখুন, কস্ট অফ ইনভেন্টরিজ ট্রান্সফার্ড 125 টাকা, আর অ্যাবনর্মাল স্পিলেজ এক্সপেন্স ওয়েজেস যেটি বাকি 3 ঘন্টার জন্য 60 টাকা। তো টোটাল দুটো অ্যাড করলে আমরা পাবো কস্ট অফ সেলস, যেটি স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস অ্যান্ড আদার কম্প্রিহেনসিভ ইনকামে শো করবে, সেটি হচ্ছে 185 টাকা। তো ভিউয়ার্স, আপনারা একটা জিনিস বুঝলেন যে কস্ট অফ ইনভেন্টরিজ 125 টাকা হলেও কস্ট অফ সেলস কিন্তু সেটি 60 টাকা বেড়ে গিয়ে হচ্ছে 185 টাকা। এই ডিফারেন্সের কারণটি হচ্ছে অ্যাবনর্মাল যে এক্সপেন্স গুলো আছে বা অন্যান্য যে জিনিসগুলো আছে এক্সপেন্সের ক্রাইটেরিয়াগুলো, যেগুলো কস্ট অফ ইনভেন্টরিজ আসছে না, সেগুলো কস্ট অফ সেলস থেকেই অ্যাড হয়ে যাচ্ছে। তো আশা করি আপনারা এই জিনিসটি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। IS2 ইনভেন্টরি সিরিজের লেকচার 3-তে আমি কস্ট অফ পারচেজ অর্থাৎ ইনভেন্টরি পারচেজের জন্য যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে এবং কস্টিং এর যে মেকানিজমটি রয়েছে সেটি নিয়ে ডিটেইলস আলোচনা করব এবং কমপ্লেক্স কিছু এক্সাম্পল সলভ করার মাধ্যমে আপনাদেরকে আইডিয়া দেওয়ার চেষ্টা করব। তো এখনো যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন নিয়মিত প্রফেশনাল এবং ক্যারিয়ার রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।